আগস্ট 5, 2024 শেখ হাসিনা সরকারের পতন শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ ইতিহাসকে নতুন করে লেখেনি, এটি পুরো সাউথ এশিয়ার জিওপলিটিক্যাল স্ট্যাটাসকো পুরোপুরি বদলে দিয়েছে। গত 1.5 দশক ধরে ঢাকার ফরেন পলিসির অ্যাবসোলিউট সেন্টার অফ গ্র্যাভিটি ছিল নিউ দিল্লি, কিন্তু আজ সেই জিওপলিটিক্যাল ম্যাপ নতুন করে আঁকা হচ্ছে। বাংলাদেশ এখন ইন্ডিয়া থেকে স্ট্র্যাটেজিক ডিস্টেন্স বজায় রাখছে, পক্ষান্তরে চায়নার সাথে একটি ডিপ হিস্টোরিক রিলেশনশিপে যাচ্ছে। কিন্তু যেখানে ইন্ডিয়ার পেছনে রয়েছে ইউএ, জাপানের মতো গ্লোবাল হেভিওয়েট, সেখানে দ্য রহমান অ্যাডমিনিস্ট্রেশনের এই বোল্ড ইস্টওয়ার্ড পিভট কি একটি মাস্টার স্ট্রোক নাকি বিপজ্জনক জিওপলিটিক্যাল গ্যাম্বল? চলুন বিশ্লেষণ করি। ভারতের সাথে রিলেশনে ঠিক ফাটল ধরল কোথায়? প্রিভিয়াস রেজিমে ইন্ডিয়া বাংলাদেশে আনপ্রেসিডেন্টেড স্ট্র্যাটেজিক অ্যাক্সেস উপভোগ করেছে, যার মধ্যে ট্রানজিট রাইটস এবং চট্টগ্রাম ও মোংলা পোর্টের মতো ভাইটাল পোর্ট ব্যবহারের সুবিধা অন্যতম। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এই রিলেশনশিপটি সবসময়ই ইন্টেন্সলি ওয়ান সাইডেড মনে হয়েছে। যদিও শেখ হাসিনা সরকার ভারত থেকে ট্রান্সশিপমেন্ট সহ বেশ কিছু সুবিধা আদায় করেছে, কিন্তু দীর্ঘদিনের ফ্রাস্ট্রেশন, যেমন সীমান্তে বিএসএফের ফ্যাটাল শুটিং কিংবা তিস্তার মতো শেয়ার্ড রিভারগুলোর পানি বন্টন সমস্যা, কোনো কিছুরই সমাধান আসেনি। ফলে ক্ষোভটা বাড়তে থাকে। যখন দিল্লি 2024 সালের কন্ট্রোভার্সিয়াল ইলেকশনকে ওপেনলি ব্যাক করলো, তখন পাবলিক আউটরেজ চরম রূপ নেয়। অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টের পালে নতুন হাওয়া লাগে, যার ফলে ইন্টারিম সরকারের সময় দুদেশের রিলেশনশিপ একেবারে সাব-জিরো তাপমাত্রায় নেমে যায়। শুরু হয় টানাপোড়েন, ভারত দিয়ে বসে ট্রাভেল ব্যান। তারেক রহমানের সরকার ইন্ডিয়ার সাথে শত্রুতা চায় এমন নয়, কিন্তু ভারত বিরোধী রাজনীতির লিভারেজকে কাজে লাগাতে চায়। জনগণকে দেখাতে চায় ইন্ডিয়ান এনসার্কেলমেন্ট তথা প্রভাব বেলয় থেকে বের হতে যাচ্ছে বাংলাদেশ। জনগণকে বলতে চায় শেখ হাসিনার সাবমিসিভ রিজিওনাল পলিসি থেকে তারেক রহমান শিফট করেছেন অ্যাসার্টিভ অ্যান্ড ট্রান্সেকশনাল স্টেটক্রাফটের দিকে। চলুন এবার বিশ্লেষণ করি কেন চীনের দিকে ঝুঁকছে বাংলাদেশ। ঠিক এই জায়গায় বেজিং একটি বড় স্ট্র্যাটেজিক ওপেনিং দেখতে পাই এবং ইনস্ট্যান্টলি মুভ করে। বাংলাদেশের জন্য এই পার্টনারশিপের মূল প্রসপেক্ট বা সম্ভাবনাগুলো লুকিয়ে আছে ক্যাশ ফ্লো, ইনফ্রাস্ট্রাকচার এবং ডিফেন্সের মধ্যে। ফার্স্ট, ইনফ্রাস্ট্রাকচার ডলার্স। ঢাকা বেজিংয়ের কাছ থেকে $1 বিলিয়ন ফিনান্সিয়াল প্যাকেজ ও ইনভেস্টমেন্ট সিকিউর করছে। এর মধ্যে মোংলা পোর্টের মডার্নাইজেশন এবং চাইনিজ ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের মতো ক্রুশাল প্রজেক্টগুলো রয়েছে। সেকেন্ড, ব্রেকিং ডেডলকস। যেখানে ইন্ডিয়া দীর্ঘ বছর ধরে বিভিন্ন প্রজেক্ট স্টল করে রেখেছিল, সেখানে চায়না এখন ফাইন্যান্স করতে এগিয়ে আসছে। বিশেষ করে তিস্তা রিভার ড্রেজিং এবং তিস্তা ব্যারেজ ডেভেলপমেন্ট প্রজেক্টে বেজিং এখন অ্যাক্টিভলি ইনভলভড। থার্ড, ডিফেন্স অ্যান্ড ট্রেড। বাংলাদেশ চায়নার সাথে বাইলেটারাল রিলেশনকে কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচারে আপগ্রেড করেছে। একই সাথে 99% ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেস এক্সটেন্ড করা হয়েছে। চাইনিজ অ্যাডভান্সড ফাইটার জেট সহ মিলিটারি হার্ডওয়্যার পারচেজের মাধ্যমে সামরিক সম্পর্কের সুতা আরও স্ট্রং করা হচ্ছে। মনে রাখতে হবে, ভারতকে একেবারে উপেক্ষা করে যদি ফরেন পলিসি নেওয়া হয়, তাহলে সেটি হবে ফ্রট উইথ ম্যাসিভ রিস্ক। বাংলাদেশ কোনো ভ্যাকুয়াম বা শূন্যতায় বাস করে না। গ্লোবাল জিওপলিটিক্সে ইন্ডিয়া হচ্ছে ইউএস এবং জাপানের অত্যন্ত স্ট্রং এবং বেডরক পার্টনার। যখন রিজিওনাল ইনিশিয়েটিভ থেকে ইন্ডিয়াকে পুরোপুরি শাট আপ করা হচ্ছে, তখন কিন্তু আমেরিকা এবং জাপান রিয়্যাক্ট করে বসবে। ফলে চীনের সঙ্গে এই সম্পর্কের বেশ কয়েকটি ঝুঁকিও রয়েছে। রিস্ক 1, ইকোনমিক স্যাবোটেজ। জিওগ্রাফিক্যালি ইন্ডিয়া বাংলাদেশকে 3 দিক থেকে ঘিরে রেখেছে। আবার বাংলাদেশ একটি ফ্রাজাইল ইকোনমিক কান্ট্রি। নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য ইন্ডিয়ান সাপ্লাই চেনের উপর হাইলি ডিপেন্ডেন্ট বাংলাদেশ। আমদানির প্রায় 20% আসে ইন্ডিয়া থেকে। সেখানে দিল্লির যে কোনো ধরনের ইকোনমিক ব্লকেট বা ব্যাকলাশ দেশে মারাত্মক ইনফ্লেশন ঘটাতে পারে। রিস্ক 2, অ্যালিনেটিং দ্য ইউএস অ্যান্ড জাপান। ইউনাইটেড স্টেটস হচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক খাতের লার্জেস্ট এক্সপোর্ট মার্কেট।
বিশ্বব্যাংক আইএমএফের উপর আমেরিকার প্রভাব ব্যাপক, ফলে আমেরিকা ক্ষুব্ধ হলে বাংলাদেশের পথ চলা কঠিন হয়ে পড়বে। অন্যদিকে জাপান হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ট্রাস্টেড পার্টনার। স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে জাপানই সবচেয়ে বেশি অনুদান দিয়েছে। এবছর জুনেই জ্বালানি খাতে $312 বিলিয়ন ঋণ দিয়েছে। মে মাসে রেলের উন্নয়নে দেয় $1 বিলিয়নেরও বেশি। এছাড়া জাপান 28টি প্রকল্পে নমনীয় ঋণ তথা অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স ওডিএ প্রদান করছে। ওয়াশিংটন এবং টোকিও যদি বেজিংয়ের সাথে ঢাকার এই অ্যালাইনমেন্টকে বে অফ বেঙ্গলে কোনো মিলিটারি বা স্ট্র্যাটেজিক থ্রেট হিসেবে দেখে, তবে বাংলাদেশকে ডিপ্লোম্যাটিক আইসোলেশনে পড়তে হতে পারে। ওয়েস্টার্ন স্যাংশন কিংবা ডেভেলপমেন্ট এইড ক্যান্সেলের মতো মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ। রিস্ক 3, দ্য ডেট ট্র্যাপ। চায়নার উপর অতিরিক্ত ফিনান্সিয়াল রিলায়েন্স বাংলাদেশকে ঋণ ফাঁদে ফেলতে পারে, ফলে হাতছাড়া হয়ে যেতে পারে ইম্পর্ট্যান্ট কোনো বন্দর, যার উদাহরণ আমরা শ্রীলঙ্কা বা পাকিস্তানের ক্ষেত্রে ইতোমধ্যেই দেখেছি। জিওগ্রাফি ইজ পার্মানেন্ট। বাংলাদেশ চাইলেই ইন্ডিয়ার পাশ থেকে সরে যেতে পারবে না, আর চায়নার ইকোনমিক গ্র্যাভিটিকেও ইগনোর করতে পারবে না। এই অবস্থায় পোস্ট আপরাইজিং নতুন লিডারশিপ মূলত একটি জিওপলিটিক্যাল হাই ওয়্যার ব্যালেন্সিংয়ের চেষ্টা করছে। জনগণের বড় একটি অংশের চাপে চাইনিজ পাওয়ারকে ব্যবহার করে ইন্ডিয়ান ডমিনেন্স থেকে বাংলাদেশকে বের করতে চাচ্ছে। কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনসের এই আনফরগিভিং অ্যারেনায় ড্রাগনের খুব বেশি ক্লোজ হলে রয়্যাল বেঙ্গলকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে রিলেশনের ক্ষেত্রে বড় খেসারত দিতে হতে পারে। আপনার কি মনে হয়, ইন্ডিয়া থেকে দূরত্ব বজায় রেখে চায়নার দিকে ঝুঁকে পড়াটা কি রাইট ডিসিশন, নাকি বাংলাদেশ আগুন নিয়ে খেলছে? কমেন্ট সেকশনে আপনার অ্যানালাইসিস আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন আরও জিওপলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডস দেখতে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। আলোচনা করব পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের ঝুঁকিগুলো নিয়ে।